কখনো কখনো আমাদের ব্যক্তিগত কিছু সিদ্ধান্ত ধারণার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, যেমন খাদ্যাভ্যাসে পরিবর্তন, জমির পরিচর্যা বা আমাদের আশপাশের প্রাণীদের সঙ্গে আমাদের সম্পর্ককে নতুনভাবে দেখা। এগুলো এমন কিছু পরিবর্তনের সূচনা করতে পারে যার প্রভাব শুধুমাত্র আমাদের নিজের জীবনেই সীমাবদ্ধ থাকে না। কি করে ছোটখাটো সিদ্ধান্ত দিয়েও স্বাস্থ্যকর এবং টেকসই পৃথিবী গড়ে তোলা যায়, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে তাই জানার চেষ্টা করব। নমস্কার, ইকো ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা। এই পর্বে থাকছে রাজস্থানের মরুভূমির একটি গ্রামের বাসিন্দারা অন্যরকম ভাবে চারা গাছ বড় করছেন, যা সেখানকার মানুষের জীবনে পরিবর্তন আনছে, এবং ভারতের চেন্নাই ও জার্মানির লিউবেক শহরের বাসিন্দারা জলবায়ু সহনশীলতা, খাদ্য নিরাপত্তা এবং আরো সবুজ ভবিষ্যতের জন্য শহরের জায়গাগুলোকেই পুনরুদ্ধার করছেন। সাম্প্রতিককালে দিল্লির রাস্তার কুকুর গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছে। একদিকে যেমন নাগরিক সমাজের একটি বড় অংশ কুকুরদের অধিকার নিয়ে সরব হয়েছেন, তেমনি রাস্তার কুকুরদের কারণে যে নিরাপত্তাহীনতা বা জলাতঙ্কের মতো সমস্যা তৈরি হয় তাও অনস্বীকার্য। আসলে এই সমস্যার সমাধান এবং এই বিতর্ক এতটা সহজ নয়, বরং বেশ জটিল। তার কারণ এর সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য এবং প্রাণীর কল্যাণের মতো তিনটে গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে রয়েছে, যার সমাধানে নাগরিক সমাজ এবং কর্তৃপক্ষ উভয়কেই একসঙ্গে কাজ করতে হবে। ভারতের রাজধানী দিল্লিতে মানুষ, কুকুর, বানর সহ বিভিন্ন প্রাণীর সহ অবস্থানের দেখা মেলে। তবে এই অবস্থা এখন সংকটের মুখে। রাস্তার কুকুরদের সংখ্যা বেড়ে যাওয়া এর একটি অন্যতম কারণ। আনুমানিক 10 লক্ষ এমন কুকুর আছে দিল্লিতে। অনেক সময় এই প্রাণীরা মানুষের জন্য বিপদ ডেকে আনে। দিল্লিতে 2025 সালের জুলাই মাসে 6 বছরের একটি মেয়ে কুকুরের কামড়ে জলাতঙ্কে মারা যায়। এই ঘটনা জনরোষ সৃষ্টি করে, সংবাদ মাধ্যমে ঝড় ওঠে। রাস্তার কুকুর নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। খবরে যেভাবে দেখানো হচ্ছে সত্যিটা তার থেকে আলাদা। বলা হচ্ছে জলাতঙ্কে 20,000 মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু সংসদের হিসেবে সারা দেশে জলাতঙ্কে মৃত্যুর সংখ্যা মাত্র 56, যদিও প্রত্যেকটা মৃত্যুই অপ্রত্যাশিত। তাই আমরা এটাকে ছোট করে দেখছি না। আশার জেসুডস সেই ভারসাম্য ফিরিয়ে আনতে চান। তিনি প্রশাসনকে প্রাণী কল্যাণ নিয়ে উপদেশ দেন এবং দিল্লির প্রান্তে একটি আশ্রয় চালান। সেখানে কুকুরেরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। তার কাছে এই প্রাণীরা সমস্যা নয়, বরং দীর্ঘ সময় ধরে মানুষের সঙ্গে সহাবস্থানের ইতিহাস বহন করে। দিল্লিতে কুকুরের সংখ্যা গত কয়েক দশকে ব্যাপকভাবে বেড়েছে। একসময় মানুষ তাদের সমীহ করত, খাবার দিত, কারণ কুকুরেরা ইঁদুর তাড়াত, কীটপতঙ্গ দূরে রাখতে ভূমিকা রাখত। কিন্তু দিল্লির আকার বাড়ার সঙ্গে গত 50 বছরে মানুষের সংখ্যাও 10 গুণ বেড়েছে। নতুন নতুন পাড়া গড়ে উঠেছে। কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক বদলে গেছে। একসময় যাদের বন্ধু ভাবা হতো, এখন তাদের বিপদ ও রোগ ছড়ানোর সম্ভাব্য বাহক বলে মনে করা হয়। জেনারেলি মিলনের সময় পুরুষ কুকুররা যখন মেয়ে কুকুরের জন্য লড়াই করে, সাধারণত সেই সময় কুকুরেরা কামড়ায়, কারণ তখন তারা খুব আক্রমণাত্মক থাকে। মানুষ পাশ দিয়ে গেলেও তারা কামড় খেতে পারে। মেয়ে কুকুরের ছানা হলে তখনও সে নিজের ছানা রক্ষা করতে আক্রমণাত্মক হয়। আরেকটি কারণ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন, যার কারণে গ্রীষ্মে দিল্লিতে গরমের মাত্রা বেড়েছে। কুকুরদের উপরও এর প্রভাব পড়ছে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, আরও আগ্রাসী হয়ে উঠছে। রয়েছে শহরের বাস্তুতন্ত্রের সমস্যাও। ক্ষুধার্ত থাকলে রাস্তার কুকুরেরা পাখি বা সজারুও খেয়ে ফেলতে পারে। দিল্লির বেহাল বর্জ্য ব্যবস্থাপনা এই পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। শহরে প্রতিদিন 11,000 টনেরও বেশি অপৃথকীকৃত কঠিন বর্জ্য তৈরি হয়। ভাগাড়গুলো রাস্তার এই প্রাণীদের কাছে উন্মুক্ত ভোজসভায় পরিণত হয়। Even if it is very toxic and full of plastics and বিষাক্ত আর প্লাস্টিকে ভরা অনুপযুক্ত খাবারও কুকুরদের খাদ্যের উৎস হয়ে যায়। কুকুররা ভাগাড়ের আবর্জনার আশেপাশে ঘুরে বেড়াতে থাকে। ময়লা ব্যবস্থাপনা না করা গেলে কুকুর নিয়ে কোনো পরিকল্পনায় কাজ করবে না। No plan around dogs will ever work if you cannot manage your waste. ময়লার স্তূপ রাস্তার কুকুরদের খাবার যোগায়। ইঁদুর অন্য কীটপতঙ্গদের সঙ্গে বানরদের জায়গা দেয়। সবাই উচ্ছিষ্ট খোঁজে।
কুকুরদের অন্য জায়গায় সরানো চটজলদি সমাধান বলে মনে হলেও এতে জলাতঙ্কের ঝুঁকি বেড়ে যায়। If you relocate dogs, like a lot of people say, remove these dogs. If you remove them, then these wild animals or dogs outside that are going to come will not find these dogs to protect us. They will instead come and bite us. So the instances of rabies would actually go up. রাস্তার কুকুরের সঙ্গে যুক্ত সবচেয়ে বড় ভয়ের নাম জলাতঙ্ক। এই রোগ প্রাণী থেকে মানুষে ছড়ায়। কামড়ের পরপরই চিকিৎসা শুরু না করলে তা প্রাণঘাতী হতে পারে। While rabies is almost nearly always fatal, জলাতঙ্ক সবসময় প্রাণঘাতী হতে পারে, কিন্তু তা পুরোপুরি প্রতিরোধ করা যায়। কুকুর কামড়ানোর পর কিছু নিয়ম মানতে হবে। প্রথমেই ক্ষতস্থানে সাবান দিয়ে 15 মিনিট ধরে ধুয়ে নিতে হবে। তারপর ডাক্তারের কাছে গিয়ে দ্রুত কামড় পরবর্তী টিকা নিতে হবে। ডাক্তার যা বলেন তা করতে হবে। এটাকে হালকাভাবে নেওয়া যাবে না। কিন্তু শহরের বাস্তুতন্ত্র কিভাবে পূর্ণ ভারসাম্য ফিরে পাবে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক্ষেত্রে প্রাণীদের জন্ম নিয়ন্ত্রণ প্রকল্পে পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে। নির্বীজকরণ আর টিকাদানের এই পদ্ধতিকে তারা একমাত্র মানবিক আর কার্যকর উপায় বলে মনে করে। কিন্তু প্রশিক্ষিত লোকের অভাব আর দুর্বল তত্ত্বাবধানের কারণে দিল্লিতে এর কার্যকারিতা সীমিত। The result has been a careless, অসতর্ক ও badly খারাপভাবে administered পরিচালিত হয়েছে, program which যার has not কারণে achieved full সেগুলো পুরোপুরি efficiency কার্যকর and করা has যায়। caused কুকুরদের উপর enormous অনেক cruelty নিষ্ঠুরতাও to চালানো dogs হয়। who are taken যথাযথ operated under অবস্থায় less than আসার perfect আগেই conditions, তাদের suffer অপারেশন করা broken হয়, stitches, এতে সেলাই ছিঁড়ে যায়, intestines that fall তাড়াতাড়ি out, ছেড়ে দেওয়া হয়। early releases. শহরের উত্তর দিকের একটি প্রাণী জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্র অন্যরকম চেষ্টা চালাচ্ছে। নেইবারহুড উফ নামের স্থানীয় অলাভজনক সংস্থাটি প্রতি মাসে 300টি কুকুর নির্বীজ করে। প্রাণীদের টিকাদান আর স্বাস্থ্যের দিকে নজর রাখতে তারা একটি তালিকাও রাখে। আমাদের এটাই দরকার। লোকজন তাদের নিজেদের লোকালয়ের কুকুরের হিসেব রাখবে। এজন্য এলাকাবাসীদের গণনায় অন্তর্ভুক্ত করতে হবে। এখন প্রযুক্তির কারণে সবকিছুই সহজ। আমরা সেই কাজই করার চেষ্টা করছি। তত্ত্বাবধায়কদের প্রকল্পে আনতে হবে। রাজ্যের ক্ষেত্রে পৌরসভার স্তরে প্রকল্প উন্নত করতে হবে। নেইবারহুড উফ একটি স্থানীয় ক্যাফের সঙ্গে হাত মিলিয়েছে। তারা ফিডিং ফরওয়ার্ড নামে একটি প্রকল্প চালু করেছে, যা অতিরিক্ত খাবার রাস্তার কুকুরদের মধ্যে বিতরণ করে। জঞ্জাল ও প্রাণীর আগ্রাসন কমিয়ে মানুষের নিরাপত্তা বাড়ানো আর কুকুরদের প্রতি তাদের সহানুভূতি বাড়ানোই এর লক্ষ্য। নিয়মিত খেতে দিলে মানুষের প্রতি তাদের বিশ্বাস তৈরি হয়, যা নির্বীজকরণ আর টিকাদানের কাজ সহজ করে দেয়। 2025 সালের সেপ্টেম্বরে প্রশাসন নতুন নিয়ম চালু করেছে। এর মধ্যে আছে নির্দিষ্ট খাওয়ানোর জায়গা, বাধ্যতামূলক তালিকাভুক্তি আর নির্বীজকরণ প্রকল্পের ক্ষেত্রে নজরদারি। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এটি সহাবস্থানের প্রশ্ন। কুকুরদের যত্ন নেওয়ার পাশাপাশি মানুষ নিজেদের দায়িত্ব পালন করলেই সেই মূল্যবান নাগরিক বাস্তুতন্ত্র রক্ষা পাবে। জলের সংকট এবং প্রখর সূর্যের তাপের কারণে রাজস্থানের মরুভূমিতে জীবনযাপন করা প্রতিদিনের একটি চ্যালেঞ্জ। কিন্তু সেখানকার খরাপ্রবণ একটি গ্রামের এক অধ্যাপক আশার বীজ বুনছেন। তার পারিবারিক বনায়ন বা ফ্যামিলি ফরেস্ট্রির ধারণা সেখানকার পরিবেশকে সহনশীল করে তোলবার স্বপ্ন দেখাচ্ছে। তারই উদ্যোগে সেখানকার শিশুরা পরিবারের সদস্যের মতন লালন পালন করে চারা গাছকে বড় করছে। স্থানীয় মানুষরা একসঙ্গে গাছের যত্ন নিচ্ছেন। কিভাবে তা সম্ভব হচ্ছে চলুন দেখে আসি। গাছের চারাদের যত্ন নেয়ায় মনোযোগী বিকাশ। প্রতিদিন স্কুল শেষে বাগানটির দেখাশোনা করে একাদশ শ্রেণীর এই ছাত্র। তার সঙ্গে আছে গ্রামের আরও অনেক ছেলে মেয়ে। স্কুলের পরের সময়টা তারা এই নার্সারিতেই কাটায়। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা শিখেছি যে গাছগুলোকে সন্তানের মতো যত্ন করতে হয়। গ্রামের প্রত্যেকেই এই নার্সারিটির মালিক। সবাই মিলেই এর যত্ন নেয়। রাজস্থানের এই গ্রামের নাম বারাটিকে। থর মরুভূমিতে অবস্থিত গ্রামটিতে গ্রীষ্মকালীন তাপমাত্রা 50 ডিগ্রি পর্যন্ত ওঠে। এই আবহাওয়ায় নার্সারির চারাগাছগুলোকে টিকিয়ে রাখা কঠিন। আমরা খেজুরি বা জারের মতো বীজ লাগাই, যা আমাদের আবহাওয়ার সঙ্গে মানানসই। এছাড়া কিন্ন, লেবু ও ডালিমের মতো ফলের গাছও লাগাই। এগুলো মরুভূমির সামান্য জলেও বেড়ে ওঠে। নার্সারির এই পদ্ধতি পরিচিত পারিবারিক বনায়ন নামে।
বিকানেরের সমাজবিজ্ঞানের অধ্যাপক শ্যামসুন্দর জৈনি এটি শুরু করেছেন। গাছের চারাগুলোকে পরিবারের সদস্যদের মতো বড় করাই তাদের মূল মন্ত্র, আর এতে চারাদের বেঁচে থাকার সম্ভাবনাও অনেক বেশি হয়। পারিবারিক বনায়নের যে পদ্ধতিটির উপর জোর দেওয়া হয় তা হলো গাছ লাগালেই কাজ শেষ হয়ে যায় না, বরং গাছ লাগানোর পর থেকেই আমাদের কাজ শুরু হয়। আমরা যখন কোনো চারা রোপণ করি তার অর্থ হলো আমরা সেই গাছটিকে পরিবারের একজন সবুজ সদস্যের মতো করে যত্ন নিতে প্রস্তুত। এটি পরিবেশ রক্ষার একটি সক্রিয় ও সহমর্মী আন্দোলন। শ্যামসুন্দর জৈনির সঙ্গে এটি আমাদের প্রথম সাক্ষাৎ নয়। 4 বছর আগের একটি রিপোর্টেও আমরা তাকে দেখিয়েছিলাম, সেটিও পারিবারিক বনায়ন নিয়েই ছিল। তখন তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়ে গিয়েছিলেন, সেখানেই এই চিন্তার জন্ম হয়েছিল। 2003 সালে তরুণ প্রফেসর জৈনি ছাত্রদের সঙ্গে ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির স্থানীয় গাছ লাগিয়েছিলেন। তারপর সবাই মিলে সেসব গাছের যত্ন নেন। তিনি স্থানীয় পরিবারগুলোকে চারা দিয়েছিলেন যাতে ফল আর ছায়া পাওয়া যায়। 2021 সালে তিনি আমাদের একটি স্কুলে নিয়ে গিয়েছিলেন। সেখানে শিক্ষার্থীরা নেচে গিয়ে এই অধ্যাপকের দেয়া চারা রোপণ কর্মসূচির উদযাপন করছিল। চারা গাছের যত্ন নেওয়া কেন গুরুত্বপূর্ণ এই শিক্ষকের কাছ থেকে তারা শিখেছে। ছোট গাছগুলো কেমন আছে তা দেখতে শ্যামসুন্দর জৈনি 4 বছর পর আবার ফিরে এসেছেন। গাছগুলোর অবস্থা বেশ ভালো। 2021 সালে এখানে গাছ লাগানোর সময় আমি আশা করিনি যে এগুলো এত সুস্থ হয়ে উঠবে। এখন এগুলো একদম সুস্থ। এ থেকেই বোঝা যায় শিক্ষক আর ছাত্ররা সঠিকভাবে যত্ন নিচ্ছে। 2021 সালে শ্যামসুন্দর জৈনিকে জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট ডিজার্টিফিকেশনের পক্ষ থেকে ল্যান্ড ফর লাইফ পুরস্কার দেওয়া হয়। এই সম্মান তাকে ও তার পারিবারিক বনায়নের ধারণাকে আন্তর্জাতিক পরিচিতি দিয়েছে। এর ফলে তিনি আমেরিকা, কানাডা এবং ব্রিটেনের নানা সংস্থা থেকেও আন্তর্জাতিক তহবিল পেয়েছেন। 12 টিকের গাছের নার্সারিতে অনেক স্থানীয় লোক আসেন। পাশের মোৎসারখুনি গ্রামের লোকেরা নতুন চারা নিতে এসেছেন। অনুদানের কারণে এগুলোর জন্য তাদের পয়সা দিতে হয় না, তবে তারা গাছগুলোর ভালো মতো যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দেন। স্থানীয় গাছের চারার পাশাপাশি নার্সারিতে গুল্মজাতীয় গাছও লাগানো হয়। অধ্যাপক আমাদের এর কারণ দেখাতে চান। তিনি আমাদের 12 টিকের 200 কিলোমিটার দক্ষিণে ডাবলা তালাবে নিয়ে এসেছেন। 2 দশক ধরে 200 হেক্টরেরও বেশি জমিতে অবৈধ জিপসাম খনি চলছিল। 3 বছর আগে জৈনি পারিবারিক বনায়নের নীতি ব্যবহার করে এই জায়গা পুনরুদ্ধারের কাজ শুরু করেন। পারিবারিক বনায়ন মানে শুধু গাছ লাগানো নয়, এর অর্থ স্থানীয় পরিবেশের চাহিদা বা প্রয়োজন মেনে চলা। কারণ এখানকার বাস্তুতন্ত্র ঘাস আর ঝোপের সাহায্যে বিশেষভাবে তৈরি। 12 টিকেতে তাদের অভিজ্ঞতা আর পারিবারিক বনায়ন নিয়ে কথা বলতে আজও লোকজন জড়ো হয়েছেন। গত 4 বছরে এই ক্ষুদ্র নার্সারি 2 লক্ষের বেশি চারা তৈরি করে বিতরণ করেছে। এতে গ্রামটি ক্রমেই সবুজ হয়ে উঠছে। পারিবারিক বনায়ন শুধু গাছ লাগানো নয়, তার থেকে অনেক বেশি কিছু। স্থানীয় এই ব্যক্তির গানেও সেই ভাবনাই উঠে এসেছে। পৃথিবীর সবখানেই শহরগুলো আকারে বড় হচ্ছে এবং তারই সঙ্গে সবুজের পরিমাণ কমছে, আর এদিকে শহুরে বাসিন্দারা নিরন্তর নিজেদের খাবার ফলানোর চেষ্টা করে যাচ্ছেন। এবারের প্রতিবেদনটিতে আমরা একই সঙ্গে 2টি দেশের 2টো উদ্যোগকে তুলে ধরব, যার উদ্দেশ্য অভিন্ন। একটি জার্মানির, অন্যটি ভারতের। কিন্তু প্রশ্ন হলো, এভাবে কি বাসিন্দারা সত্যি সবুজকে টিকিয়ে রাখতে পারবেন এবং তার জন্য পর্যাপ্ত সহায়তা কি মিলবে? চলুন এর উত্তর খুঁজি। জার্মানির লুবেক শহরের গ্রীষ্মের এক সকাল। শতাব্দী প্রাচীন শহরের কেন্দ্রে অস্থায়ী বাগানে নানা রকমের ফুল, ভেষজ গাছ আর শাকসবজির ফলন হয়েছে, আর তা সবার জন্য উন্মুক্ত। একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে অব্যবহৃত জায়গাটি নতুন রূপ পেয়েছে। এটা সত্যি যেন একটা সবুজ বসার ঘর। লোকজন এখান দিয়ে যান, কেউ কেউ থামেন, এখানে কি কি আছে সেটা দেখেন। এই কৃতিত্ব স্থানীয় বাসিন্দাদের। বিশেষ কারণে দিনটিকে তারা আজ উদযাপন করছেন।
যেখানে একসময় গাড়ির বিক্রয় কেন্দ্র বানানোর পরিকল্পনা ছিল, সেখানে তারা এক শহরের মূলোদ্যান বানিয়েছেন। এটি এডিবল সিটি প্রকল্পের 50টিরও বেশি উদ্যোগের একটি, যার সূচনা হয়েছিল 10 বছর আগে। ইনগ্রিড পাওয়ার স্থানীয় সংস্থা, সংগঠন আর শখের বাগানকারীদের সাহায্যে ধীরে ধীরে এডিবল সিটি বা ভোগ্য শহরের ধারণাটিকে বাস্তবে রূপ দেন। এডিবল সিটি এমন একটি মঞ্চ যেখানে মানুষ তাদের শহরে ইতিবাচক পরিবর্তন আনতে চায়, পড়ে থাকা জায়গাগুলোকে উন্নত করতে চায়। এর লক্ষ্য হলো এমন একটি শহর গড়া যা মানুষ, পোকামাকড় ও বন্যপ্রাণীর জন্য সহায়ক। ৭,৫০০ কিলোমিটার দূরে ভারতের চেন্নাইয়ে সবুজ এলাকা ক্রমশ হারিয়ে যাচ্ছে। দ্য চেন্নাই আরবান ফার্মিং ইনিশিয়েটিভ এই চিত্র বদলাতে চায়। তারা এই বিশাল শহরকে এমনভাবে গড়তে চায় যাতে বাসিন্দারা নিজেদের খাবার নিজেরাই ফলাতে পারে। Our vision for this is to help spread this পুরো শহরে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। to have every rooftop in Chennai covered by a vegetable green garden. আমরা বিশ্বাস করি And এটা we করতে believe গেলে that the way of doing এবং this এই is রকম to এলাকাগুলোকে আরো give উৎসাহ ও residents in প্রেরণা দিতে localities হবে, like the one we are in যাতে তারা এই বাগানগুলো more encouragement and motivation to help grow these gardens. চেন্নাইয়ের মতো লিউবেকের এডিবল সিটি প্রকল্পের লক্ষ্য শুধু খাবারে সীমাবদ্ধ নয়। শহরের প্রান্তে সবজি বাগানে শিশুরা পরিবেশ বান্ধব কৃষি সম্পর্কে শিখছে। স্বাস্থ্যকর শাকসবজি চাষের পাশাপাশি প্রকৃতি ও জলবায়ুকে কিভাবে রক্ষা করতে হয় তা জানতে পারছে। শিশুরাই ভবিষ্যৎ। যখন আমি আর এটা করতে পারবো না, তখন আশা করি 100, 200 বা 500 বা হয়তো সব শিশুরাই এটিকে এগিয়ে নিয়ে যাবে। আর তখন কার্বন ডাই অক্সাইডকে আমরা বাতাসে ছড়িয়ে না দিয়ে মাটিতে আবদ্ধ করে রাখতে পারবো। শিক্ষার্থীরা খামারের মুরগিগুলোর যত্ন নেয়। স্থানীয় একটি অলাভজনক সংস্থা চাষ করা শাকসবজি আর ডিম প্রকল্পের সমর্থকদের কাছে বিক্রি করে। প্রতি সপ্তাহে খামার থেকেই আগ্রহীরা তা কিনে থাকেন। এখন পর্যন্ত লিউবেকের 10টি স্কুলের শিক্ষার্থীরা এই প্রকল্পে যুক্ত হয়েছে। সামনে হয়তো শহরের সব স্কুলই এই প্রকল্পে যুক্ত হবে। লিউবেক মাঝারি আকারে তুলনামূলক ধনী শহর, যেখানে খাদ্য নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। কিন্তু চেন্নাইয়ের পরিস্থিতি ভিন্ন। এই শহরের কয়েক লক্ষ মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করেন। দ্য চেন্নাই আরবান ফার্মিং ইনিশিয়েটিভ তাদের সাহায্য করতে চায়। এখানেও তরুণ প্রজন্ম শহরকে সবুজ করে তুলতে সাহায্য করছে। খালি জমি না থাকায় তারা স্কুলের ছাদে বাগান গড়ে তুলছে। এখনো পর্যন্ত প্রায় 170টি বাগান গড়ে তোলা হয়েছে, যার মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোকে সহায়তা দেওয়া হয়। যেখানে জায়গা কম, সেখানে বস্তায় চারা রোপণের জন্য স্টার্টার কিট সরবরাহ করা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব জার্মানি থেকে চেন্নাইতে বেশি অনুভূত হয়। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে শহরকে আরও বেশি প্রতিরোধক্ষম করে তোলাই এই উদ্যোগের একটি লক্ষ্য। Chennai faces two very important challenges. One is of heat and heat island effect. Chennai has been fluctuating between floods on one hand and drought on the other. So we don't really manage our water situation very well. One of the main reasons for this is the amount of concrete space that has developed in Chennai over the years. এই কারণেই ছাদ আর ছাদের খোলা জায়গাকে সবুজ করে তোলা নাগরিক বাগান উদ্যোগের মূল লক্ষ্য। পদ্মা রবি একটি স্টার্টার কিট দিয়ে নিজের ছাদ বাগান শুরু করেছেন। The heat that is coming into my house, আমার বাড়ি খুব সহজে তেতে যায়, তাই আমি ভাবলাম গাছ লাগিয়ে এটা কমানো যেতে পারে। আমার ফুলের গাছ আছে, সবজির গাছও আছে যা আমার রান্নায় কাজে লাগে। I have greens also which I use for my kitchen. সবকিছু The সবুজ whole হয়ে thing is গেছে, green দেখতে and সুন্দর it's লাগে, beautiful. অনেক আনন্দ হয়। That happiness, right? That's a lot. সবুজ ছাদ বাগান শহরের জীবনের মানকে উন্নত করতে ভূমিকা রাখছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে চেন্নাইয়ের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। Heat studies have shown that in the rooms directly below, if you put up a rooftop vegetable garden, temperatures can be lower by as much as 7 degrees. Also, it forms a very important aspect of holding the rain as it falls and then releasing it slowly into the ground. লিউবেকে এডিবল সিটি প্রকল্পের একজন সহ প্রতিষ্ঠাতা দর্শকদের ফলের বাগান দেখাচ্ছেন। সেখানে স্থানীয় পুরানো ফলের গাছ সংরক্ষণ করা হয়েছে। Das ist
এটা লুবেক মার্সিপান আপেল গাছ। এটা এই প্রজাতির শেষ গাছ ছিল। এটা খুব সুস্বাদু ছোট আপেল। বাচ্চারা এটা ভালোবাসে। একটা তুলে দেখা যাক। আমরা আবার এটা লাগিয়েছি। এখন এই গাছটা প্রায় সমস্ত জার্মানিতে আবার দেখতে পাওয়া যায়। এই ফলপ্রেমী ইতিমধ্যে লুবেক ও তার আশেপাশে কয়েকশো ঐতিহ্যবাহী ফলের গাছ লাগিয়েছেন। অনেক সমর্থক না থাকলে এডিবল সিটি গড়ে তোলার এই কাজ সম্ভব হতো না। লুবেকের এডিবল সিটি থেকে চেন্নাইয়ের নাগরিক ছাদ বাগান, সব জায়গাতেই সাধারণ মানুষের অঙ্গীকার শহরকে আরো বাসযোগ্য ও জলবায়ু সহনশীল করে তুলছে। সতেজ শাকসবজির অভাবে শহরের মানুষ ক্রমশ প্রক্রিয়াজাত খাবার বা প্রসেসড ফুডের দিকে ঝুঁকছেন এবং তার ফলে স্থূলতার সমস্যা একটি মহামারীর আকার ধারণ করেছে। আমাদের পরবর্তী প্রতিবেদন এমন একজন মানুষকে নিয়ে, যিনি শহরের মানুষের প্লেটে সবুজ সতেজ খাবার তুলে দিচ্ছেন। অন্যান্য অনেক ভারতীয়ের মতো তিনি নিজেও স্থূলতার সমস্যায় ভুগেছেন এবং ওজন নিয়ে তার ব্যক্তিগত সংগ্রামকে তিনি এখন সামাজিক সমাধানের জায়গায় নিয়ে গিয়েছেন। আরও একজন সন্তুষ্ট গ্রাহক। সিন্ধু, আজ সকালে আমার রক্তে শর্করার মাত্রা মাত্র 96 ছিল। আগে সেটা 115 আর 120 ছিল, এখন 100 নিচে নেমে এসেছে। আমি সত্যিই খুব খুশি। সিন্ধু বিজয় একজন পুষ্টিবিদ। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে একটি স্যালাড ডেলিভারি পরিষেবার প্রতিষ্ঠাতা তিনি। জীবনের অনেকটা সময় তার খাদ্যাভ্যাস অস্বাস্থ্যকর ছিল। স্থূলতার কারণে তিনি একটি কিডনি হারিয়েছিলেন। என்னோட ஹெல்த் பாத்தீங்கன்னா சின்ன வயசுல இருந்து கொஞ்சம் ஹெவி சைடு தான் நான். அப்பப்போ ஏதாவது ஹெல்த் இஷ்யூஸ் ஸ்டமக் பெயின் வந்துட்டே இருக்கும். அது லைஃப் லாங் வேண்டாம் நான் দেওয়ার সিদ্ধান্ত இல்ல எனக்கு ஆபரேட் তারপর আমাকে ওজনের ব্যাপারে যত্নশীল থাকতে বলা weight மட்டும் ஏறாம பாத்துக்கோங்க। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2022 সালে বিশ্বের প্রতি 8 জনের মধ্যে একজন স্থূল ছিলেন। 2021 সালে তামিলনাড়ুর 40% বাসিন্দা স্থূল ছিলেন, যা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ। গবেষণায় দেখা গিয়েছে তাজা শাকসবজি সমৃদ্ধ খাদ্য আর নিয়মিত শারীরিক ব্যায়াম ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এভাবেই সিন্ধু তার জীবন বদলে ফেলেছেন। তিনি প্রতিদিন স্বামী বিজয়ের সঙ্গে যোগাসন করেন। জীবনযাপনকে আরও সক্রিয় করেছেন তিনি। ফাস্ট ফুডের বদলে তাজা প্রোটিন সমৃদ্ধ স্যালাড বেছে নিয়েছেন। நான் வந்து பர்மா பேஸ்ட் அம்மா আমার পরিবারের সদস্য எல்லாமே பர்மால இருந்து বার্মা থেকে এসেছে। சோ நாங்க raw vegetables அதிகமா கன்சியூம் பண்றோம்। পরিমাণে কাঁচা শাকসবজি খাই। அதனால salads அப்படிங்கிறது எங்களுக்கு யூசுவலாவே எங்களோட ফুড স্টাইলல ஒன்னு। সাধারণত দক্ষিণ ভারতের খাবার প্রোটিন, ফাইবার আর মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ হয়, কিন্তু দ্রুত গতির শহরে জীবনে এখন শাকসবজি তেমন গুরুত্ব পাচ্ছে না। প্রক্রিয়াজাত খাবার আর ভাত সেই জায়গা দখল করে নিচ্ছে। একসময়কার ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস তাই হারিয়ে যেতে বসেছে। হেলথ জার্নি না এন্ট্রাইজ ஒரு 1 ইয়ারல 20 হওয়ার পরে মাত্র এক বছরে আমি 25 কেজি ওজন কমেছি। அதுக்கான সলিউশனை யாராவது கொடுக்க மாட்டாங்கன்னு করতে করতে উত্তর খুঁজেছি। இப்போ எனக்கு அந்த সলিউশন கிடைச்சிருக்கு அப்படினும்போது আমি সেটা সলিউশন இன்னொருத்தருக்கு கொடுத்து আর এটাকে ব্যবসায় পরিণত করতে পেরে আমি সত্যিকারের எனக்கு வந்து ஒரு திருப்தி கிடைக்கும் அப்படினு நான் நினைச்சேன்। তাজা স্যালাড ডেলিভারি পরিষেবা নিয়ে আসেন তিনি, যার নাম স্যালাডা। এর মাধ্যমে তিনিও তার স্বামী 10 জনের কর্মসংস্থান তৈরি করেছেন। তারা চেন্নাইয়ে 3000-এরও বেশি গ্রাহককে পরিষেবা দেন। সিন্ধুর নতুন স্বাস্থ্যকর জীবনযাপন তার ডাক্তারকে এতটাই প্রভাবিত করেছে যে তিনি তাকে পুষ্টি বিষয়ক জ্ঞান ভাগ করে নিতে উৎসাহ দিয়েছেন। অনুমোদিত পুষ্টিবিদ হিসেবে তিনি এখন অসুস্থতা প্রতিরোধে এবং আরও স্বাস্থ্যকর জীবনযাপনে গ্রাহকদের সাহায্য করেন। হ্যাপি মর্নিং চিত্রা, গুড মর্নিং। উங்களோட ফাস্টিং ব্লাড সুগার এவ்வளவு இருக்கு আপডেট பண்ணுங்க। নতুন পথ বেছে নিয়ে সিন্ধু নিজে নিরাময় পেয়েছেন, হাজার হাজার লোককে সেই পথে নিয়ে যাচ্ছেন। পরিবেশগত চ্যালেঞ্জগুলো অনেক সময় অপ্রতিরোধ্য মনে হতে পারে, কিন্তু সব সময় তার সমাধান করবার জন্য কিন্তু আমাদেরকে বেশি দূরে তাকাতে হয় না, বরং আমাদের দৈনন্দিন জীবন বা পাড়া মহল্লা থেকেই এর সূচনা হতে পারে। আজকের প্রতিবেদনগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে একটি টেকসই পৃথিবী গড়ে তোলা সবসময় নীতিমালা বা প্রযুক্তির বিষয় নয়, বরং আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং পদক্ষেপের বিষয়ও। আপনার আশপাশেও যদি এমন কোনো উদ্যোগের কথা আপনি জানতে পারেন, তাহলে আমরাও তা জানতে আগ্রহী। ইনস্টাগ্রামে আমাদের DW এনভায়রনমেন্ট পেজটি ফলো করতে ভুলবেন না এমনই আরও সব প্রতিবেদনের জন্য। আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
জলবায়ু, পরিবেশ ও উদ্ভাবনের অসাধারণ সব প্রতিবেদন থাকছে প্রতি সপ্তাহে ইকো ইন্ডিয়ায়। জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যতের পথে পরিবেশ বান্ধব চাকরি ও পেশার কথা তুলে ধরি আমরা। কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের মতো শহরে করি সবুজ পরিবহন, নির্মল বায়ু ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানির খোঁজ। কিভাবে আমরা টেকসই জীবনযাপন করতে পারি, চলুন অনুসন্ধান করি একসঙ্গে। চোখ রাখুন DW বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় এবং প্রতি সপ্তাহে কলকাতা টিভির পর্দায়।